আসসালামু আলাইকুম, গ্রিটিংস এভরিওয়ান, ওয়েলকাম টু বিসিএস ফ্রন্টিয়ার্স। আজকে আমরা আমাদের ডেইলি স্টার সেশনটা কন্টিনিউ করব। আজকে মার্চ 15, 2026। তো প্রথমে লক্ষ্য করেন, স্যান্ড ওয়ারশিপস টু সিকিউর হরমুজ। স্যান্ড ওয়ারশিপ বলতে বোঝাচ্ছে যুদ্ধ জাহাজ পাঠাও, সিকিউর মানে হচ্ছে নিরাপদ রাখতে, হরমুজ হরমুজ মানে হচ্ছে হরমুজ প্রণালীকে বোঝানো হচ্ছে। অ্যান্ড ট্রাম্প আর্জেস ওয়ার্ল্ড পাওয়ার, বিশ্বের শক্তিধর যে দেশগুলো রয়েছে তাদেরকে ট্রাম্প অনুরোধ জানিয়েছে। আফটার ইরান বোজ রিটালিয়েশন মানে হচ্ছে ইরান যখন আপনার তাদের যে গুরুত্বপূর্ণ ক্রুশাল ওয়েল হাব, গুরুত্বপূর্ণ যে তেল স্থাপনাগুলোতে আপনার আমেরিকা এবং ইসরায়েল আক্রমণের পর তারা রিটালিয়েট করেছে, সেটার প্রেক্ষিতে ট্রাম্প বিশ্বের যে শক্তিধর রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে এই আবেদন করেছে। এবং ইউনাইটেড স্টেটস ব্রিঙ্গিং মোর ট্রুপস, তারা অনেক সৈন্য এবং শিপ এই অঞ্চলে নিয়ে আসছে, এই বিষয়টা এখানে উঠে এসেছে। একটু লক্ষ্য করেন যে ইরান বোজ টু টার্গেট ইউএস অ্যাফিসিয়েটেড এনার্জি ফ্যাসিলিটিস মানে জ্বালানি স্থাপনা, যেখানে ইউএসের আমেরিকার সম্পৃক্ততা রয়েছে, সেগুলোকে তারা আক্রমণ করবে। তারপর ইসরায়েল বলছে যে ইরান যুদ্ধ এন্টারিং এ ডেসিসিভ ফেজ, মানে সিদ্ধান্তমূলক পর্যায়ে পৌঁছে গেছে। এবং বিভিন্ন জরিপে আসছে যে ইউনাইটেড স্টেটস মে বি প্রেফারিং ফর এ গ্রাউন্ড ইনভেশন, মানে ভূপথে যে আপনার আক্রমণের যে প্রিপারেশন, প্রস্তুতি আমেরিকাকে নিতে হবে। এরপর দেখেন আপনার ইউএস এম্বাসি, এটাকে আক্রমণ করা হয়েছে ইন বাগদাদ কোথায় একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ইউনাইটেড আরব এমিরেটসের ওয়েল ফ্যাসিলিটিকে হিট করা হয়েছে। এরপর লক্ষ্য করেন যে একজন মানুষকে দেখতে পাচ্ছেন, তিনি কিছু কনক্রিটের উপর দাঁড়িয়ে আছে, সেটাই বলা হচ্ছে যে এ ম্যান স্ট্যান্ডস অন দ্য রাভেল অফ এ ডেস্ট্রয়েড বিল্ডিং। ধ্বংসপ্রাপ্ত একটা বিল্ডিংয়ের আপনার ধ্বংসাবশেষের উপরে একজন মানুষ কি আছে, স্ট্যান্ডস, দাঁড়িয়ে আছে। অ্যাট দ্য সাইট অফ অ্যান ওভারনাইট ইসরায়েলি এয়ার স্ট্রাইক। তারপরে ইসরায়েল রাতারাতি আকাশপথে যে আক্রমণ করেছে, সেটা আপনার লেবাননের বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছিল। আর হেরিত মেনে একটা পাড়ার নাম, এটা বেইরুতের আপনার দক্ষিণ, মানে সাউদার্ন সাভার, দক্ষিণ উপকণ্ঠের একটা অঞ্চলকে বোঝানো হচ্ছে। গভর্নমেন্ট মে রিল্যাক্স ফুয়েল পারচেস ক্যাশ ফ্রম টুডে। তো আপনারা জানেন যে জ্বালানি যে তেল রয়েছে আপনার, সেটার উপর কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং সেটা কিছুটা শিথিল করার চিন্তাভাবনা চলছে। এবং সরকার বলছে যে দে হ্যাভ সাফিসিয়েন্ট স্টক ফর অ্যাটলিস্ট 15 days। তারপর বলা হচ্ছে যে হাইওয়ে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, এগুলো 24 আওয়ার্স খোলা থাকবে, এটা বলা হচ্ছে। তারপর দেখেন যে 100 আপনার 80 আরএমজি ফ্যাক্টরিজ অ্যাট রিস্ক অফ ফেলার, ঝুঁকির মধ্যে রয়েছে টু পে বিফোর ঈদ। পে মানে তাদের যে বেতন, সেটা ঈদের আগে দিতে পারবে কিনা, এরকম একটা ঝুঁকি তৈরি হয়েছে। সাম মানে প্রায় 1,38,392 ওয়ার্কার্স অফ 80 রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরিজ অ্যাট রিস্ক অফ ফেলার টু পে ওয়েজেস অ্যান্ড বোনাসেস বিফোর ঈদ উল ফিতর হলিডে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনার কিছু সমস্যা তৈরি করতে পারে, যেমন লেবার আনরেস্ট ইন ডিফারেন্ট ওয়েজ। তো এটা আপনার আপনার যিনি মন্ত্রী আছেন, শ্রমমন্ত্রী, তিনি এই ব্যাপারটা নিয়ে সতর্ক করেছেন। তিনি বলছে ইন এ কনফিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট ফাইনালাইজড, মানে একটা আপনার খুবই বিশ্বস্ত সূত্রের একটা অ্যাসেসমেন্টে দেখা গেছে যে মার্চ 8-এ যেটা ফাইনালাইজ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ওয়ার্কার ডিমান্ডিং পেমেন্ট মে ব্লক রোডস ইন ইন্ডাস্ট্রিয়াল ওয়েলথ কজিং সাফারিং ফর প্যাসেঞ্জার্স ডিউরিং ঈদ উল ফিতর ট্রাভেল রাশ। তো এই যে তারা যে বেতনটা পাচ্ছে না, এটার ফলে কী করবে, তারা আন্দোলন করবে, রাস্তায় নামবে। অ্যান্ড ইট উইল কী করবে, ইট উইল ব্লক দ্য রোড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েলথ, যেটা আপনার এই যে যাত্রীদের যে যাতায়াতের ব্যাপারটা ঈদ উল ফিতরকে কেন্দ্র করে, সেটা একটা সমস্যা তৈরি করতে পারে। এরপর দেখেন যে ফার্স্ট সেশন অফ 13th জাতীয় সংসদ টু কন্টিনিউ টিল 13। আপনারা জানেন যে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছে 12ই মার্চ, অ্যান্ড এখানে বলা হচ্ছে যে ইট উইল কন্টিনিউ এপ্রিল 30 আনটিল এপ্রিল 30, মানে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত। এবং একজন স্পিকার নিয়োগ দেওয়া হয়েছে, যার নাম হাফিজউদ্দিন আহমেদ। তো আপনি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে জাতীয় সংসদের কত নং অনুচ্ছেদ অনুযায়ী আপনার রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করে থাকেন।
বুক সেলস ওয়ার্স দ্যান দ্য প্যান্ডামিক ইয়ার। প্যান্ডামিক বলতে বোঝানো হচ্ছে যে আপনার করোনাকালীন সময়ে যে পরিমাণ বই বিক্রি হয়েছে তার থেকেও এখন হচ্ছে খুব বাজে অবস্থা। কিছু কিছু স্টলের হচ্ছে পাবলিশার বলেছে যে নিয়ারলি 90% অফ দ্য পাবলিশার হু পার্টিসিপেটেড ইন দিস ইয়ার বুক ফেয়ার মানে বইমেলা ফেল টু রিকভার ইভেন ইন দ্য ইনিশিয়াল কস্ট অফ কনস্ট্রাক্টিং দেয়ার সেলস। তারা তাদের যে দোকানের যে নির্মাণ খরচ সেটাই হচ্ছে আপনার রিকভার করতে পারছে না। এটা হচ্ছে তাদের অনুযায়ী বলা। বিক্রির ব্যাপারটা এটা অলরেডি হচ্ছে আপনার 2024-এর সাথে যদি আমরা কম্পেয়ার করে দেখি 60% ড্রপড হচ্ছে বাই অ্যারাউন্ড 60% কম্পেয়ার টু 2024। তারপর দেখেন যে আজকে জিও পলিটিক্যাল ইনসাইটে একটা বিষয় এসেছে যে বিয়ন্ড দ্য প্যানিক অ্যাট দ্য পেট্রোল পাম্প। তো বিষয়টা নিয়ে হচ্ছে আপনার লিখেছেন আয়েশা তারিক। তো যেটা হয়েছে বাংলাদেশের হচ্ছে এনার্জি মিনিস্টার মানে জ্বালানি মন্ত্রী তিনি হচ্ছে ইরানিয়ান অ্যাম্বাসেডারের সাথে 10 মার্চ হচ্ছে সাক্ষাৎ করেন, যেখানে তাকে একটা বিষয় হচ্ছে আপনার নিশ্চিত করা হয় যে বাংলাদেশি প্লাগড ভ্যাসেল থ্রু দ্য স্ট্রেট অফ হরমুজ সেভ প্যাসেজ হচ্ছে পাবে। তো এই যে ব্যাপারটা এটা তো একটা হচ্ছে নতুন চ্যানেল তৈরি করেছে, যদিও এটা হচ্ছে আপনার যে ডাজ নট হচ্ছে আপনার এলিমিনেট অপারেশনাল রিস্ক, যে ওখানে আসলে যে সংঘাত হতে পারে তার কনসিকুয়েন্স যদি পড়ে সেটাকে কমপ্লিটলি হচ্ছে আপনার এলিমিনেট করছে না, কিন্তু ইট ওপেন্স এ চ্যানেল দ্যাট ডিড নট এক্সিস্ট এ উইক অ্যাগো। এখন বিষয় হচ্ছে আপনাকে জানতে হবে যে আসলে আমরা মধ্যপ্রাচ্যে কোন বিষয়টার উপর নির্ভর করছে। বলা হচ্ছে যে দ্য পেট্রোল সোল্ড ইন বাংলাদেশ ইজ 100% প্রডিউসড ডোমেস্টিক্যালি, মানে এটা কিন্তু হচ্ছে আমরা 100% হচ্ছে আমরা ডোমেস্টিক্যালি প্রোডাকশন করে থাকি। আমাদেরকে কিছু কিছু সাপ্লিমেন্টাল হচ্ছে পেট্রোল হচ্ছে আপনার আনতে হয় বাইরে থেকে, এবং যেটা প্রাইমারি ফ্রম আসে হচ্ছে সিঙ্গাপুর থেকে, নট ফ্রম হচ্ছে গালফ বলতে ওই যে সৌদি ইরাক এই অঞ্চলগুলোর থেকে। তো এই জায়গাগুলো থেকে পেট্রোল কিন্তু আসে না। সো পেট্রোল ইজ নট দ্য প্রবলেম হচ্ছে আমরা মেনলি হচ্ছে আমরা আমাদের 90% অয়েল হচ্ছে আমরা বা এই যে অঞ্চলগুলো থেকে নিয়ে আসি, তারপর হচ্ছে 30% অফ গ্যাস ইজ ডিমান্ড। তো এই অঞ্চলগুলো থেকে আমরা মেনলি হচ্ছে ডিজেলটার জন্য আমরা প্রথম আলোতে পড়েছি যে আমরা ডিজেলটার জন্য হচ্ছে আপনার সৌদি আরব, তারপর হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাত, তারপর গ্যাসের জন্য এই অঞ্চলগুলোর উপর হচ্ছে নির্ভর করছে, যেটা একটা সমস্যা তৈরি করতে পারে। তো এখন হচ্ছে আপনারা জানেন যে রাশিয়া থেকে আমরা কিন্তু একটা ভালো পরিমাণ হচ্ছে অয়েল হচ্ছে আমরা ইম্পোর্ট করতে পারবো। তো যাতে কী হবে আমাদের যে সমস্যাটা ছিল সেটা আসলে কিছুটা রিকভার হবে। এরপর দেখেন যে বলছে যে আমাদের এখনও দেশে যে পরিমাণ স্টক পাইল রয়েছে সেটা দিয়ে হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ হচ্ছে সাস্টেইন করা যাবে। তারপর দেখেন হোয়াই বাংলাদেশ শুড ইউজ এফডিআই অ্যাজ এ ফরেন পলিসি স্ট্র্যাটেজি। তো এফডিআইয়ের মধ্যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট মানে বাইরের বৈদেশিক যে বিনিয়োগ, সেটাতে আমাদের নতুন কিছু পলিসি বা স্ট্র্যাটেজি হচ্ছে আনতে হবে। তো রাহাত মাহমেদ বলছেন যে বাংলাদেশ যখন হচ্ছে বাইরে থেকে ইনভেস্টমেন্ট চায় তখন সবসময় এই বিষয়গুলো উঠে আসে, যেমন ইয়ং পপুলেশন, লো লেবার কস্ট, স্ট্রং এক্সপোর্ট ফান্ডামেন্টালস। এটা ঠিক আছে, বাট ইট অলমোস্ট এন্টায়ারলি বিসাইড দ্য পয়েন্ট। কিছু গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টকে এটা আপনার তুলে ধরতে পারছে না। এর ফলাফলে কি হচ্ছে, আমরা যে বাইরে থেকে যে বিনিয়োগের কথা বলছি সেটা কিন্তু আমরা আলটিমেটলি অ্যাচিভ করতে পারছি না। আমাদের যে টার্গেট থাকছে তার থেকে অনেক কম কিন্তু বিনিয়োগ আসছে। তো আমরা আমাদের কিছু রিলেশনশিপ রয়েছে সেগুলো আন্ডার ইউটিলাইজ রয়েছে, যেমন হচ্ছে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন মালয়েশিয়ার সাথে খুবই ভালো। মালয়েশিয়াতে আমরা হচ্ছে আমাদের যে জনশক্তি রয়েছে তার 40% মালয়েশিয়ান ফরেন ওয়ার্কফোর্সের মধ্যে বাংলাদেশ থেকে যাচ্ছে। সেখান থেকে আমরা রেমিটেন্সি রিসিভ করছি 3.03 বিলিয়ন। কিন্তু দেখা যাচ্ছে এই যে তারা আমাদের এই রিসোর্সটা ব্যবহার করছে, কিন্তু ইন রিটার্ন তারা কী করছে, মালয়েশিয়া ইন 2024 অ্যালোন অ্যাকর্ডিং টু দ্য ডেইলি স্টার তারা হচ্ছে মাত্র আমাদের দেশে ইনভেস্ট করছে কত, এ হচ্ছে 820 মিলিয়ন, যেটা খুবই কম। এবং আমরা কিন্তু চাইলে প্রেশার ক্রিয়েট করতে পারি, ডিপ্লোম্যাটিকলি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে পারি, এবং এর ফলে কিন্তু হচ্ছে দেশের যে বৈদেশিক বিনিয়োগ রয়েছে সেটা কিছুটা হলেও বৃদ্ধি করা যেতে পারে। এরপর দেখেন যে সাইবার রিস্ক ফর বাংলাদেশ হোয়েন ব্যালেন্সিং গেট পাওয়ার রাইফেলারি। এই যে শক্তির ভারসাম্য রক্ষা করতে আমরা যে পদক্ষেপ নিচ্ছি তা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের জন্য কিছু ক্রাইসিস তৈরি করছে। তো এটা এখানে উঠে এসেছে, এখানে বলা হচ্ছে যে আপনার
যে বাংলাদেশ হ্যাজ barely examined the security of its energy infrastructure. এই যে আমাদের নিজেদের যে জ্বালানি হচ্ছে আপনার অবকাঠামো রয়েছে, সেটার যে নিরাপত্তা বা সেটাই আমরা হচ্ছে আপনার সক্ষমতা, সেটাই আমরা যাচাই করতে দেখিনি। যেহেতু আমরা কমপ্লিটলি হচ্ছে নিজেরা নির্ভর করছি আপনার চায়না, তারপর রাশিয়া, ইন্ডিয়া, আমেরিকা, তাদের সাথে হচ্ছে শক্তির ভারসাম্য। কখনো হচ্ছে আমেরিকা থেকে আমরা ফুয়েল কিনছি, কখনো চায়না থেকে কিনছি। তো এই ব্যাপারগুলোর ফলে কী হচ্ছে, আলটিমেটলি আমাদের নিজেদের যে দেশের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলোই যথেষ্টভাবে হচ্ছে আমরা কাজে লাগাতে পারছি না। তো এটা হচ্ছে একটা বড় ধরনের ঝুঁকি কিন্তু তৈরি করছে। এরপর একটু দেখেন যে এডিটোরিয়াল অংশে কিছু বিষয় এসেছে যে মঞ্জুর আহমেদ বলছে যে উই নিড এডুকেশন রিফর্মস, মানে শিক্ষা সংস্কার দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্কস, মানে যেটা আসলে কাজ করবে। এর আগেও অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু ফলপ্রসূ কিছু দেখিনি। তো এখানে অনেক ব্যাপার এসেছে, আমি খুব একটা পড়িনি যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। তো আমাদের মঞ্জুর আহমেদের পরামর্শ হচ্ছে যে 5 ইয়ার হচ্ছে আপনার এডুকেশন সেক্টর প্ল্যান লাগবে, এবং একটা 10 ইয়ার হচ্ছে পার্সপেক্টিভ হচ্ছে প্ল্যান লাগবে, যেটা হচ্ছে একটা কমিটি থাকবে, একটা ডেডিকেটেড এডুকেশন ডেভেলপমেন্ট কমিটি, এই ব্যাপারগুলো নিয়ে দেশের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সুন্দরভাবে হচ্ছে অ্যাড্রেস করবে, যার ফলে যে সমস্যাগুলো আছে সেগুলো কিছুটা হলেও কমতে পারে। রিফল ইফেক্টস অফ ফুয়েল স্কুইজ, এই যে আপনার জ্বালানি যে চাপ বা জ্বালানিকে যে সীমিত করা, এটার ধারাবাহিক যে প্রভাব সেটা ছড়িয়ে পড়তে শুরু করছে। ক্লামসি এক্সিকিউশন, এই যে ক্লামসি বাস্তবায়ন অফ ফুয়েল রেশনিং, আপনারা দেখেছেন যে সরকার বলেছে যে সাশ্রয়ী নীতির দিকে হচ্ছে আমাদেরকে যেতে হবে, কিন্তু এটার যে অদক্ষ মানে হচ্ছে বাস্তবায়ন পদ্ধতি, সেটি কিন্তু এখন সংকট তৈরি করছে। তো এই জন্য আপনার বিশ্লেষকরা বলছে যে সরকারকে এই বিষয়গুলোকে খুব কেয়ারফুল হতে হবে, যে এগুলো আমাদের ইকোনমিকে হচ্ছে প্যারালাইজ করতে পারে। তাছাড়া এটা হতে পারে হচ্ছে ইনফ্লেশন বাড়িয়ে দিতে পারে, এবং যাতে আমাদের জীবনযাত্রা কী হবে, ক্ষতিগ্রস্ত হবে। তো এই জন্য গভর্নমেন্টকে অবশ্যই ব্যাপারগুলো খুব কেয়ারফুলি হচ্ছে আপনার হ্যান্ডেল করতে হবে। হাউ টোবাকো কোম্পানিজ টার্গেট স্কুল চিলড্রেন, এটা নিয়েও লিখেছেন মোহাম্মদ ইহতেসাম হাসান। তিনি বলছেন যে এমং টিনেজার আমরা দেখি যে আপনার স্মোকিং কীভাবে হচ্ছে আপনার বাচ্চাদেরকে জীবনকে নষ্ট করছে। তো এটা অনেক ক্ষেত্রেই বাচ্চারা কৌতূহলের বশে এই সিগারেটটা গ্রহণ করে থাকে। তো একটু লক্ষ্য করেন যে টোবাকো কোম্পানিগুলো কী করে, হচ্ছে আপনার তাদের যে হাবগুলো থাকে এগুলি স্কুলের পাশাপাশি থাকে, যাতে করে বাচ্চারা অল্প বয়সে এটার এক্সপোজার পায়, এবং পরবর্তীতে তাদের এখান থেকে একটা বড় ধরনের কাস্টমার কিন্তু গ্রো হয়ে থাকে। তো একটা বাচ্চার ব্রেন ডেভেলপ হয়ে হচ্ছে 25 ইয়ার্স পর্যন্ত, ঠিক আছে। তো এই 25 ইয়ার্সের পরে যদি হচ্ছে আপনার এই সময় যদি আপনি স্মোকিং নিয়ে থাকেন, স্মোকিংয়ের যে সাবস্টেন্সটা রয়েছে এটা হচ্ছে আপনার নিকোটিন, ঠিক আছে। তো এই নিকোটিন কী করে, আমাদের ব্রেনে কিন্তু ইন্টারনালি তাদের যে স্ট্রাকচার রয়েছে সেখানে একটা বড় প্রভাব রাখে। ফলে একটা স্টেজে আপনি দেখবেন এই নিকোটিন ছাড়া হচ্ছে আপনার লাইফে সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে পড়ে, কারণ আপনার ব্রেন হচ্ছে 25 বছর পর্যন্ত হচ্ছে আপনার ডেভেলপ হয়। এর আগে যদি আপনি স্মোকিং অ্যাডিকশন হয়, তবে ব্রেনের যে একটা সার্টেন একটা রিজিয়নে, সেক্ষেত্রে এই আপনার এই নিকোটিনের হচ্ছে ক্রেভিংসটা হচ্ছে জেনারেট হয়, এবং এটা কিন্তু আপনার আলটিমেট পুরো জীবনে আপনাকে অনেকটা পেইন দিবে। তারপর একটু লক্ষ্য করেন যে হোয়াই গভর্নমেন্ট মাস্ট প্রায়োরিটাইজ আরটিআই। আরটিআই মানে হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এটা 2009 সাল থেকে হচ্ছে দেশে আছে, এবং এটি কার্যকর মানে আন্ডার ইউটিলাইজ ছিল বলা হচ্ছে এখানে। যে শামসুল বারী বলছে যে বিএনপি সরকার কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়েছে। তারা চাচ্ছে যে যে প্রাইস আছে, কমোডিটি প্রাইস আছে, সেটাকে নিয়ন্ত্রণে রাখবে, মেনটেনিং ল, আইন হচ্ছে ঠিকভাবে তারা মেনে চলবে, স্টেবিলাইজিং সাপ্লাই চেইন, এনশিওরিং হচ্ছে আনইন্টারাপ্টেড গ্যাস, ইলেকট্রিসিটি সাপ্লাই, এই যে ব্যাপারগুলো এগুলো খুব প্রশংসা কুড়িয়েছে। এবং এই ব্যাপারগুলো যদি সরকার ডেলিভারি করতে চায়, তাহলে সরকারকে এটার পাশাপাশি আরও কিছু ব্যাপারের সাথে গুরুত্বের সাথে দেখতে হবে, যাতে হচ্ছে সরকারের যে ট্রান্সপারেন্সি সেটা হচ্ছে নিশ্চিত থাকে, এবং সরকারের যে জবাবদিহিতার ব্যাপারটা এটা জনগণের সামনে ভালোভাবে হচ্ছে আপনার উঠে আসে। তো এই জন্য রাইট টু অ্যাক্ট যে ব্যাপারটা রয়েছে, মানে তথ্য অধিকারের যে ব্যাপারটা, সেটা ভালোভাবে কার্যকর হতে হবে, যার ফলে কী হবে, আরটিআই ক্যান হেল্প দ্য গভর্নমেন্ট ইমপ্রুভ সার্ভিস ডেলিভারি। সরকারের যে কমিটমেন্ট, সেটা আসলে যখন জনগণ এই ব্যাপারগুলো নিয়ে সচেতন থাকবে, সঠিক তথ্য পাবে, তখন এখানে ইন্টিগ্রিটি বাড়বে, এবং জনগণের কিন্তু সম্পৃক্ততাও বাড়বে, এবং একটা ডেমোক্রেটিক সিস্টেম কিন্তু এভাবেই ফাংশন করে। তারপর দেখেন যে ডলার প্রাইস রাইজেস ব্রডলি। তো এটা হচ্ছে সেকেন্ড এই উইকে সর্বোচ্চ হচ্ছে গেইন পেয়েছে, যখন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে তারা ইরানকে
আরও কঠিনভাবে হচ্ছে আঘাত করতে যাচ্ছে। এ কারণে কিন্তু হচ্ছে আপনার ওয়েল প্রাইসটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, আর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট যেটা হয় সেটা মূলত ডলার কারেন্সিতে হয়ে থাকে। তো এই জন্য মেনলি হচ্ছে ডলারের যে দাম সেটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে। অয়েল হ্যাজ হল্টেড গালফ ওয়েল ফ্লো অ্যান্ড রেস্টার্টিং ইট ওয়ন্ট বি ইজি। তো আপনারা জানেন যে ইরানের বিভিন্ন তেল স্থাপনা আমেরিকা ইসরায়েল আঘাত করেছে। এর প্রেক্ষিতে আপনার ইরানও আমেরিকার সাথে সম্পৃক্ত যে এনার্জি ফ্যাসিলিটিসগুলো আছে সেখানে আক্রমণ করেছে। একটা ম্যাসিভ আক্রমণ হয়েছে আপনার সৌদি আরবের হচ্ছে আপনার জানুরা রিফাইনারিতে। তারপরে হচ্ছে আপনার রাস হচ্ছে আপনার লালিয়ান গ্যাস, ওখানেও কিন্তু একটা আক্রমণ হয়েছে। তো এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু ফ্যাসিলিটিসগুলো কিন্তু কিছু ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং এ কারণে কিছু ফ্যাসিলিটির যে আপনার প্রোটেকশন কমানো হয়েছে, কিছু হচ্ছে কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন এই যে ব্যাপারটা, এটা কাটিয়ে উঠতে আমাদের কী পরিমাণ সময় লাগতে পারে? তো এক্সপার্টরা বলছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি, এটার হচ্ছে আপনার সদর দপ্তর কথা একটু কমেন্ট সেকশনে জানান। তো তারা বলছে যে ইট উইল টেক সাম টাইম, লাইক হচ্ছে আপনার কয়েক মাস থেকে কয়েক সপ্তাহ হচ্ছে লেগে যেতে পারে। তারপর দেখেন যে ইউএস ট্রেড ডিল আন্ডারমাইন সভারেনিটি, আমাদের সার্বভৌমত্বের জন্য এই যে আমেরিকার সাথে যে সর্বশেষ যে চুক্তি হচ্ছে সেটা হুমকি। এ ব্যাপারে একটা মতামত এসেছে আপনার গতকালকের প্রথম আলোতে, আমি এই বিষয়টি পড়েছি। আপনারা চাইলেও আর্টিকেলটা দেখতে পারেন, ওটা হুবহু এখানে চলে এসেছে। তো এটা আর পড়ছি না। জাপানের সাথে আমরা যে সর্বশেষ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সই করেছি সেটা হয়েছে আপনার ফেব্রুয়ারির হচ্ছে 6 তারিখে। তো এই দিনটা মনে রাখতে পারেন, এবং এটা আমাদের যে জাপানের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটাকে পুনর্নির্ধারণ করতে পারে। এটাই বলছে যে তারেক রাফি ভুঁইয়ান, প্রেসিডেন্ট অফ বায়োলেটারাল বিজনেস চেম্বার। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।